আসসালামু আলাইকুম, আমি শাফিন আহমেদ ভুইয়া। আজকে আমি আলোচনা করব সাইবার সিকিউরিটি শিক্ষা সম্পর্কে। প্রথমেই আসে সাইবার সিকিউরিটি মৌলিক বিষয়বস্তু। বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষাপটে সাইবার সিকিউরিটির গুরুত্ব। ফেব্রুয়ারি 4, 2016 বাংলাদেশে ঘটে যায় ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলার ঘটনাটি। ফেব্রুয়ারি সেই রাতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে প্রায় $81 মিলিয়ন চুরি হয়ে যায়। উত্তর কোরিয়ার একদল হ্যাকার বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে $1 বিলিয়ন হ্যাক করার পরিকল্পনা করে এবং প্রায় সফল হতে চলেছিল। কিন্তু ভাগ্যক্রমে $81 মিলিয়ন ছাড়া বাকি অর্থের ট্রান্সফার আটকে যায়। নিশ্চয়ই বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এই ঘটনার চাঞ্চল্যকর কাহিনী শুনেছি। বর্তমান সময়েও বিভিন্ন ক্ষেত্রে প্রতিনিয়ত সাইবার হামলার ঘটনাটি ঘটছে। 2023 সালে উল্লেখযোগ্য সাইবার হামলা ঘটনাগুলির মধ্যে রয়েছে বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে হ্যাকিং, বাংলাদেশ রেলওয়ে ই-টিকিট ওয়েবসাইটে DDoS আক্রমণ এবং বাংলাদেশ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ওয়েবসাইট রিডেশমেন্ট। সাইবার হামলার ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিপূর্ণ সেক্টর হল ব্যাংকিং সেক্টর। এই সেক্টরে প্রতিদিন গড়ে প্রায় 630টি সাইবার হামলার ঘটনা ঘটে। ব্যাংকিং সেক্টরে সাইবার হামলার ঝুঁকি বৃদ্ধির হারও খুবই উদ্বেগজনক, প্রায় 52%। সাইবার হামলার ফলে আর্থিক স্থিতিশীলতার পাশাপাশি জাতীয় নিরাপত্তাও হুমকির মুখে পড়ে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনাটির এর একটি উৎকৃষ্ট প্রমাণ। এছাড়াও রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ সংস্থার উপর সাইবার আক্রমণের 1 লক্ষের বেশি বিনিয়োগকারী এবং আবেদনকারীর তথ্য নষ্ট করা হয়েছিল। এখন নিশ্চয়ই উপলব্ধি করছি যে সাইবার হামলা থেকে নিরাপত্তা বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। সাইবার সিকিউরিটির পরিচিতি ও মৌলিক পরিভাষা। সাইবার সিকিউরিটি তথা সাইবার নিরাপত্তা সম্পর্কে ভালোভাবে বুঝতে হলে প্রথমত এই সম্পর্কিত পরিভাষা বা টার্মিনোলজিগুলো জানা প্রয়োজন। থ্রেট বা হুমকি। প্রত্যেকেই কোনো না কোনো অ্যাসেট বা সম্পদের অধিকারী। কখনো কখনো সেই সম্পদ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। এতে হতে পারে কেউ কোনো বস্তুর মাধ্যমে এই ক্ষতি সাধন করতে চায়। যদি এমন কোনো বস্তু সম্পদের ক্ষতি সাধন করতে সক্ষম হয়, তাহলে সেই বস্তুটি ওই সম্পদের জন্য থ্রেট বা হুমকি। রিস্ক বা ঝুঁকি। অ্যাসেট বা সম্পদের ক্ষতি হওয়ার সম্ভাবনাকে ঝুঁকি বলে। ধরা যাক কোনো একটি নির্জন রাস্তায় রাত 12টার পর পথচারীদের প্রায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। দেখা গেছে গত 6 মাসে 100 জন পথচারীর মধ্যে 70 জনই ছিনতাইয়ের শিকার হয়েছেন। তাহলে কেউ যদি ওই রাস্তা দিয়ে আজ রাত 12টার পরে যায়, তাহলে ছিনতাই এর ঝুঁকি হলো 70%। ঠিক তেমনি এমন কোনো অনিরাপদ ওয়েবসাইটে ভিজিট করলে সাইবার হামলার শিকার হওয়ার ঝুঁকি থাকবে। ভালনারেবিলিটি বা দুর্বলতা। কোনো সম্পদের ভেতরে নিজস্ব কোনো ঘাটতি বা দুর্বলতা থাকলে সেই সম্পদ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিও থাকে বেশি। তাই এই দুর্বলতাটিকে ওই সম্পদের ভালনারেবিলিটি বলা যেতে পারে। ধরা যাক একটি সফটওয়্যারের ডিজাইন অথবা কোড লেভেল কোন বিশেষ বাগ আছে, যার কারণে কোনো বিশেষ ধরনের সাইবার থ্রেটকে এটি মোকাবিলা করতে অক্ষম। অ্যাটাক বা আক্রমণ। অ্যাটাক হলো এক ধরনের অ্যাকশন। অ্যাটাকের মাধ্যমে সম্পদের নিরাপত্তা লঙ্ঘিত হয় এবং সম্পদ ক্ষতিগ্রস্ত হয়। উদাহরণস্বরূপ, কোনো হ্যাকার যখন কম্পিউটারে ভাইরাস পাঠায়, এই পাঠানোর ক্রিয়াটাই হলো অ্যাটাক। এক্সপ্লয়েটেশন। কোনো সম্পদের দুর্বলতা জেনে তার ওই স্থানে আক্রমণ করাকে এক্সপ্লয়েটেশন বলে। উদাহরণস্বরূপ, কোনো হ্যাকার যদি ওয়েব অ্যাপ্লিকেশনের দুর্বলতা জেনে সেই জায়গায় আক্রমণ করে, তাহলে এই ধরনের আক্রমণকে এক্সপ্লয়েটেশন বলে। সাইবার নিরাপত্তায় ক্যারিয়ার গঠন। ডিজিটাল প্রযুক্তি আমাদের সমাজ, অর্থনীতি এবং ব্যক্তিগত জীবনের একটি অপরিহার্য উপাদান হয়ে উঠেছে। আর এর পরিসর বৃদ্ধির সাথে সাথেই একই হারে বেড়েছে সাইবার অপরাধের মাত্রা। সাইবার সিকিউরিটি এমন একটি ব্যবস্থা যা আমাদের এই অপরাধের থ্রেটস এবং রিস্ক থেকে সুরক্ষা দেয়। তাই দিনে দিনে সাইবার সিকিউরিটি একটি গুরুত্বপূর্ণ ক্যারিয়ারের ক্ষেত্র হয়ে উঠেছে। আবার এই সেক্টরে ক্যারিয়ার তৈরি শুধুমাত্র একটি পেশা নয়, বরং জাতীয় এবং আন্তর্জাতিক নিরাপত্তায় অবদান রাখার সুযোগ। এখানে বিশ্ব এবং বাংলাদেশের প্রেক্ষাপটে
সাইবার সিকিউরিটি পেশার বিস্তারিত তথ্য, চাহিদা, সুযোগ এবং চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করব। ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে এর বেতন এবং সুবিধাদির কথা সর্বপ্রথম বিবেচনা করতে হয়। টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল স্কিল গ্যাপ। সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল উভয় প্রকার স্কিল প্রয়োজন হয়। টেকনিক্যাল স্কিল বলতে এমন স্কিলকে বোঝায় যেগুলো টেকনোলজি নলেজ এর সাথে সম্পর্কিত, যেমন নেটওয়ার্কিং, কোডিং সিস্টেম, অ্যাডমিনিস্ট্রেশন, সিকিউরিটি প্রোটোকল, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট ইত্যাদি। বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তা শিল্পে টেকনিক্যাল স্কিলের অনেক ঘাটতি রয়েছে। অন্যদিকে নন টেকনিক্যাল স্কিল বলতে প্রকল্প পরিচালনা, নীতি নির্ধারণ, সাইবার সিকিউরিটি সচেতন প্রশিক্ষণ, মানবিক উন্নতি সংক্রান্ত জ্ঞান ইত্যাদিকে বোঝায়। কারণ এইসব দক্ষতার ঘাটতির ফলে কোনো সংস্থা বা প্রতিষ্ঠান সাইবার হুমকির বিপরীতে প্রতিরোধ গড়তে ব্যর্থ হয়। এই উভয় প্রকার ঘাটতি থাকার কারণে এই সেক্টর দক্ষ কর্মীর চাহিদাও অনেক বেশি। বাংলাদেশ সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি। বাংলাদেশের সাইবার নিরাপত্তা স্ট্র্যাটেজি 2021 থেকে 2025 একটি বিস্তৃত পরিকল্পনা। এই স্ট্র্যাটেজির মূল লক্ষ্য হল একটি টেকসই, সমন্বিত এবং দক্ষ সাইবার নিরাপত্তা অবকাঠামো গড়ে তোলা। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রচুর দক্ষ জনবল প্রয়োজন। তাই ক্যারিয়ার হিসেবে সাইবার নিরাপত্তা ভবিষ্যতে মানুষের মাঝে আরও জনপ্রিয় হয়ে উঠবে। এই স্ট্র্যাটেজির কিছু প্রধান উদ্দেশ্য হল সরকারি এবং বেসরকারি খাতের সমন্বয়, জাতীয় সাইবার নিরাপত্তা সুরক্ষার রীতিমালা, জাতীয় সাইবার প্রতিকার ও প্রতিক্রিয়া মেকানিজম, শিক্ষা ও প্রশিক্ষণ, আইন ও রেগুলেশন, প্রযুক্তিগত উন্নয়ন। এই স্ট্র্যাটেজির অংশ হিসেবে বাংলাদেশে সাইবার নিরাপত্তা পেশাদারদের জন্য নতুন নতুন অপরচুনিটি এবং ক্যারিয়ারের পথ তৈরি হচ্ছে। সাইবার হুমকি এবং আক্রমণ। শীর্ষ হুমকি ভেক্টর। শীর্ষ তথ্য নিরাপত্তা হুমকি ভেক্টর। বর্তমান যুগটি হল তথ্য প্রযুক্তির যুগ। এই তথ্য প্রযুক্তির যুগে তথ্য নিরাপত্তা হল অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। ব্যক্তি পর্যায়, সংস্থা অথবা সরকার সর্বত্রই তথ্যের নিরাপত্তা হুমকির সম্মুখীন হচ্ছে। সাইবার অপরাধীরা নানান পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে অনুপ্রবেশ করে বিপুল ক্ষতি সাধন করেছে। তথ্য নিরাপত্তার এই থ্রেটগুলোকে সাধারণত ইনফরমেশন সিকিউরিটি থ্রেট ভেক্টর বলা হয়। এই সাব মডিউলে কয়েকটি ইনফরমেশন সিকিউরিটি থ্রেট ভেক্টরের পরিচিত হব। ক্লাউড কম্পিউটিং থ্রেট। ক্লাউড কম্পিউটিং বর্তমান সময়ে তথ্য প্রযুক্তির জনপ্রিয় একটি শাখা। ক্লাউড কম্পিউটিং এর সবচেয়ে চাহিদা ভিত্তিতে ডেটা স্টোরেজ, সার্ভার, ডাটাবেজ এবং অ্যাপ্লিকেশন হোস্টিংয়ের মতো আইটি সার্ভিস পাওয়া যায়। যদিও এই প্রযুক্তির অসংখ্য সুবিধা রয়েছে, তবুও এর মাধ্যমে বিভিন্ন নিরাপত্তা হুমকির সম্মুখীন হতে হয়। বিশেষ করে যখন একটি সংস্থা তার সমস্ত ডেটা ক্লাউডে সংরক্ষণ করে, তখন এই থ্রেটগুলো গুরুতর হয়। উদাহরণস্বরূপ, একটি সংস্থা যদি তার সব ডেটা ক্লাউডে সংরক্ষণ করে এবং সেই ক্লাউড সার্ভিসে সিকিউরিটি এর দুর্বলতা থাকে, তাহলে হ্যাকাররা সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে ওই সংস্থার ডেটা অ্যাক্সেস করতে পারে। অ্যাডভান্সড পার্সেন্টেজ থ্রেট এটিপি। অ্যাডভান্সড পারসিস্টেন্ট থ্রেট এপিটি হল এক ধরনের জটিল ও কন্টিনিউয়াস সাইবার আক্রমণ যা বিশেষত অ্যাডভান্সড লেভেলের হ্যাকার গ্রুপ দ্বারা পরিচালিত হয়। এই ধরনের আক্রমণের টার্গেট থাকে মূলত বড় আকারের সংস্থা, সরকারি প্রতিষ্ঠান বা মিলিটারি নেটওয়ার্ক। একটি এপিটি হ্যাকারদের মূল উদ্দেশ্য হল গোপনে এবং দীর্ঘমেয়াদে লক্ষ্যস্থলে অ্যাক্সেস করা, যাতে তারা মূল্যবান তথ্য চুরি করতে পারে অথবা মনিটরিং করতে পারে। ভাইরাস অ্যান্ড ওয়ার্মহোল। ভাইরাস অ্যান্ড ওয়ার্মহোল নেটওয়ার্কের প্রধান হুমকি বা তীব্র গতিতে নেটওয়ার্কগুলোতে আক্রমণ চালাতে সক্ষম। ম্যালওয়্যার দুই প্রকারের হয়ে থাকে। এগুলো কম্পিউটার সিস্টেমগুলোতে ব্যাপক ক্ষতি সাধন করে। ভাইরাস এক প্রকারের ম্যালওয়্যার যা কোনো হোস্ট ফাইল বা প্রোগ্রামে অবস্থান করে এবং অন্যান্য প্রোগ্রামগুলির সাথে নিজেকে কপি করে ছড়িয়ে পড়ে। এটি মূলত একটি পরজীবী প্রকৃতির ম্যালওয়্যার যা বিদ্যমান ফাইলগুলোকে আক্রান্ত করে এবং তাদের ক্ষতি সাধন করে। মোবাইল থ্রেট। মোবাইল থ্রেট বা হুমকি বর্তমান যুগের একটি বড় চ্যালেঞ্জ।
মোবাইল ডিভাইসগুলোকে ব্যাপক ব্যবহার এবং তুলনামূলকভাবে কম নিরাপত্তা নিয়ন্ত্রণের কারণে এই হুমকিগুলো আরও প্রকট হয়ে উঠেছে। মোবাইল হুমকিগুলো বিভিন্নভাবে হতে পারে, যেমন অ্যাপ্লিকেশনের মাধ্যমে, ডিভাইসের অপারেটিং সিস্টেমের দুর্বলতার মাধ্যমে বা অসুরক্ষিত নেটওয়ার্ক সংযোগের মাধ্যমে। বটনেট বটনেট হলো এক ধরনের রোবট নেটওয়ার্ক যা বহু সংখ্যক হ্যাক করা কম্পিউটারের একটি সংগঠিত সম্প্রদায়। এই বটগুলো সাধারণত একটি কেন্দ্রীয় কমান্ড অ্যান্ড কন্ট্রোল সার্ভারের অধীনে নিয়ন্ত্রণাধীন থাকে। এখন আমরা জানব তথ্য নিরাপত্তা আক্রমণের প্রকার। প্যাসিভ অ্যাটাক প্যাসিভ অ্যাটাকে সাধারণত সরাসরি ডেটা চুরি বা ম্যানিপুলেশন করা হয় না। এই ধরনের অ্যাটাকের মূল লক্ষ্য হল নেটওয়ার্ক ট্রাফিক ও ডেটা প্রবাহকে আটকানো এবং পর্যবেক্ষণ করা। আক্রমণকারীরা স্নিফার ব্যবহার করে নেটওয়ার্ক অ্যাক্টিভিটিস এর উপর নজরদারি করে এবং ব্যবহারকারীর সম্মতি ছাড়াই নেটওয়ার্কে প্রেরিত তথ্য বা ফাইলগুলো ক্যাপচার করে থাকে। এই আক্রমণগুলো শনাক্ত করা খুব কঠিন, কারণ টার্গেট সিস্টেম বা নেটওয়ার্কের সাথে তাদের কোনো অ্যাক্টিভ ইন্টারঅ্যাকশন থাকে না। ফুট প্রিন্টিং, স্নিফিং, ইভসড্রপিং ইত্যাদি প্যাসিভ আক্রমণের উদাহরণ। অ্যাক্টিভ অ্যাটাকে আক্রমণকারীরা সরাসরি ট্রাফিক পাঠানোর মাধ্যমে টার্গেটেড সিস্টেম বা নেটওয়ার্ক হামলা শুরু করে। ক্লোজ ইন অ্যাটাক এমন এক ধরনের আক্রমণ যেখানে হামলাকারী খুব কাছ থেকে কাজটি করে। ক্লোজ ইন অ্যাটাকের মূল লক্ষ্য হল তথ্য নেওয়া, তথ্য পাল্টানো অথবা তথ্যের অ্যাক্সেস বন্ধ করা। যেমন কেউ হয়তো গোপনে অন্য কারো পাসওয়ার্ড দেখে ফেলতে পারে। ইনসাইডার অ্যাটাক হলো এমন এক ধরনের হামলা যা সিস্টেমের ভেতর থেকে সংঘটিত হয়। যেমন কোনো সংস্থার কর্মী যার সংস্থার সেনসিটিভ তথ্য ও সিস্টেম অ্যাক্সেস রয়েছে, সে ইচ্ছাকৃতভাবে কোনো রুলস ভায়োলেশন বা ম্যানেজমেন্ট সমস্যা সৃষ্টি করতে পারে। ডিস্ট্রিবিউশন অ্যাটাক এমন এক ধরনের অ্যাটাক যা সিস্টেম বা প্রোডাক্ট তৈরির সময় প্ল্যান্ট করা হয়। যেমন যখন সফটওয়্যার বা হার্ডওয়্যার বানানো হয়, তখন তাতে এমন কিছু যোগ করা যা দিয়ে তারা পরবর্তীতে কোনো প্রকার পারমিশন ছাড়াই সেই হার্ডওয়্যার বা সফটওয়্যারের অ্যাক্সেস করা যায়। এতে করে তারা গোপন তথ্যে ঢুকতে পারে বা সিস্টেম সমস্যা তৈরি করতে পারে। এই ধরনের আক্রমণ সিস্টেমের নিরাপত্তার জন্য বিশেষ চ্যালেঞ্জ তৈরি করে, কারণ এটি পণ্যের উৎপাদন বা বিতরণের প্রক্রিয়ার ভেতর দিয়েই সংঘটিত হয়। এখন আমরা হ্যাকিং পদ্ধতি সম্পর্কে জানব। সাইবার কিল চেইন পদ্ধতি হল ম্যালিসিয়াস ইন্ট্রাশন অ্যাক্টিভিটি শনাক্তকরণ ও প্রতিরোধের জন্য ইন্টেলিজেন্ট ড্রাইভেন ডিফেন্স এর একটি পদ্ধতি। এই পদ্ধতিটি সাইবার ক্রিমিনালরা যে স্টেপগুলো ফলো করে সিকিউরিটি প্রফেশনালদের জন্য তা শনাক্ত করতে সহায়তা করে। সাইবার কিল চেইন হল মিলিটারি কিল চেইনের ধারণার উপর ভিত্তি করে সাইবার স্পেস সিকিউর করার জন্য তৈরি একটি কাঠামো। এই পদ্ধতির টার্গেট হল প্রোঅ্যাক্টিভ ইন্ট্রুশন ডিটেকশন এবং রেসপন্স বৃদ্ধি করা। সাইবার কিল চেইন সাইবার হুমকি হ্রাস করার জন্য একটি 7 ধাপের সিকিউরিটি সিস্টেম। সাইবার কিল চেইন পদ্ধতির 7টি ধাপ। রিকনাইসেন্স একজন সাইবার ক্রিমিনালের কাজ হল আক্রমণ করার আগে সিস্টেমে দুর্বল পয়েন্টগুলো খুঁজে বের করা। এর জন্য তারা টার্গেট সম্পর্কে যতটা সম্ভব তথ্য সংগ্রহের জন্য নজরদারি করে থাকে। ইন্টারনেটে উপলব্ধ তথ্য, নেটওয়ার্কের তথ্য, সিস্টেমের তথ্য এবং টার্গেটেড অর্গানাইজেশনের তথ্য অনুসন্ধান করে। বিভিন্ন নেটওয়ার্ক লেয়ারে নজরদারি করে নেটওয়ার্ক ব্লক, নির্দিষ্ট আইপি অ্যাড্রেস এবং ইউজার ইনফরমেশনের মতো তথ্য খুঁজে বের করতে পারে। উইপনাইজেশন ধাপে আগের ধাপে সংগৃহীত টার্গেটেড অর্গানাইজেশন এর তথ্যগুলো বিশ্লেষণ করে ভালনারেবিলিটি বের করা হয় এবং অ্যাক্সেস পাওয়ার স্ট্র্যাটেজিগুলো শনাক্ত করা হয়। বিশ্লেষণের সময় চিহ্নিত ভালনারেবিলিটির উপর ভিত্তি করে ভিকটিমের কাছে পাঠানোর জন্য একটি উপযুক্ত ডেলিভারেবল ম্যালিসিয়াস পেলোড নির্বাচন করা হয়। একজন প্রতিপক্ষ তাদের আক্রমণ চালানোর জন্য নির্দিষ্ট নেটওয়ার্ক ডিভাইস, অপারেটিং সিস্টেম, এন্ডপয়েন্ট ডিভাইস বা এমনকি অর্গানাইজেশনের মধ্যে থাকা ব্যক্তিদের টার্গেট করতে পারে। উদাহরণস্বরূপ,
প্রতিপক্ষ টার্গেটেড অর্গানাইজেশনের কোনো কর্মচারীকে একটি ফিশিং ইমেল পাঠাতে পারে, যার মধ্যে ভাইরাসের মতো একটি ম্যালিসিয়াস যুক্ত করতে পারে। এটি ডাউনলোড করার সময় সিস্টেমে একটি ব্যাকডোর ইনস্টল করে যা প্রতিপক্ষের কাছে রিমোট অ্যাক্সেসের পারমিশন দেয়। ডেলিভারি ধাপে নির্বাচিত ম্যালওয়্যার পেলোডটি ভিকটিমের কাছে ডেলিভারি বা প্রেরণ করা হয়। এটি বিভিন্ন মাধ্যমে পাঠানোর জন্য ইনিশিয়েটিভ নেওয়া হয়, যেমন ইমেলের অ্যাটাচমেন্ট হিসেবে, ওয়েবসাইটগুলোতে কোনো ম্যালিসিয়াস লিঙ্কের মাধ্যমে, বা একটি ভালনারেবল ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে, অথবা ইউএসবি ড্রাইভের মাধ্যমে। টার্গেট অর্গানাইজেশন এর ডিফেন্স স্ট্র্যাটেজি এর কার্যকারিতা যাচাই করার জন্য এই ধাপটি একটি কে-ফেস ডেলিভারি ধাপের কার্যগুলোর মধ্যে রয়েছে: একটি টার্গেটেড প্রতিষ্ঠানের কর্মচারীদের কাছে ফিশিং ইমেল পাঠানো, ক্ষতিকর পেলোড সম্বলিত ইউএসবি ড্রাইভগুলি টার্গেটেড সংস্থার কর্মচারীদের মধ্যে বিতরণ করা, টার্গেটেড সংস্থার অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন এবং সার্ভারের বিরুদ্ধে বিভিন্ন হ্যাকিং টুলস প্রয়োগ করা ইত্যাদি। এক্সপ্লয়টেশন: ম্যালওয়্যার বা ভাইরাসটি টার্গেটেড ভিকটিমের কাছে প্রেরণ করার পরে টার্গেট সিস্টেমে ম্যালিসিয়াস কোডকে ট্রিগার করা হয়। এর উদ্দেশ্য হল অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন বা সার্ভারের ভালনারেবিলিটি কাজে লাগানো। এই পর্যায়ে টার্গেটেড অর্গানাইজেশনটি অথেন্টিকেশন এন্ড অথরাইজেশন অ্যাটাক, আরবিট্রারি কোড এক্সিকিউশন, ফিজিক্যাল সিকিউরিটি থ্রেটস এবং সিকিউরিটি এরর কনফিগারেশনের মতো হুমকির সম্মুখীন হতে পারে। ইনস্টলেশন: সাইবার ক্রিমিনালদের একটি নেটওয়ার্কে অ্যাক্সেস পাওয়ার পর পরবর্তী টার্গেট থাকে যতটা সময় সম্ভব এই অ্যাক্সেস ধরে রাখা। তাই তারা টার্গেট সিস্টেমে আরও বেশি ম্যালিসিয়াস সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করা। তারা রিমোট অ্যাক্সেসের জন্য একটি ব্যাকডোর স্থাপন করে। কমান্ড অ্যান্ড কন্ট্রোল ইনস্টলেশন এরপর সাইবার ক্রিমিনালরা ভিকটিমের সিস্টেমের একটি কমান্ড এবং কন্ট্রোল চ্যানেল তৈরি করে। ভিকটিমের সিস্টেম এবং আক্রমণকারী নিয়ন্ত্রিত সার্ভারের মধ্যে ডেটা ব্যাক অ্যান্ড ফোর্থ করার মাধ্যমে দ্বিমুখী যোগাযোগ স্থাপন করে। তারা এই ধরনের চ্যানেলের উপস্থিতি লুকানোর জন্য এনক্রিপশনের মতো কৌশল প্রয়োগ করে। অ্যাকশনস অ্যান্ড অবজেক্টিভ: আক্রমণকারীরা একটি রিমোট লোকেশন থেকে ভিকটিম সিস্টেমকে নিয়ন্ত্রিত করে এবং অবশেষে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যগুলো অর্জন করে। তারা গোপনীয় তথ্যে অ্যাক্সেস লাভ করে, পরিষেবা বা নেটওয়ার্ককে ব্যাহত করে, অথবা তার নেটওয়ার্ক অ্যাক্সেস অর্জন করে। এখন আমরা জানব অ্যাডভার্সারি বিহেভিওরাল আইডেন্টিফিকেশন কি। কোনো সংস্থার নেটওয়ার্কে প্রবেশের জন্য কোনো সাইবার ক্রিমিনালের দ্বারা অনুসরণ করা পদ্ধতি বা কৌশলগুলো শনাক্তকরণকে অ্যাডভার্সারি বিহেভিওরাল আইডেন্টিফিকেশন বলে। এটি সিকিউরিটি প্রফেশনালদের আসন্ন হুমকি এবং এক্সপ্লয়েট সম্পর্কে ধারণা দেয়। কোনো সংস্থার নেটওয়ার্কে সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচার পরিকল্পনা করতে এবং বিভিন্ন সাইবার হামলা প্রতিরোধের জন্য সিকিউরিটি মেজার্স গ্রহণ করতে সহায়তা করে। এই সাব মডিউলে কিছু ধাপ নিয়ে আলোচনা করা হবে, যেখানে সাইবার ক্রিমিনাল এর আচরণ উপলব্ধি করে সিকিউরিটি ডিভাইসগুলোর শনাক্তকরণ ক্ষমতা বাড়ানো যেতে পারে। ইন্টারনাল রিকগনাইসেন্স: একবার সাইবার ক্রিমিনালরা টার্গেট নেটওয়ার্কের ভেতরে প্রবেশ করলে তারা ইন্টারনাল রিকগনাইসেন্স চালানোর জন্য বিভিন্ন কৌশল এবং পদ্ধতি অনুসরণ করে। এর মধ্যে রয়েছে সিস্টেম হোস্ট, প্রসেসগুলোর গণনা, লোকাল ইউজার এবং সিস্টেম কনফিগারেশন, হোস্ট নেম, আইপি অ্যাড্রেস, অ্যাক্টিভ রিমোট সিস্টেম এবং টার্গেটেড সিস্টেম চলমান প্রোগ্রামগুলোর মতো তথ্য খুঁজে বের করার জন্য বিভিন্ন কমান্ড এক্সিকিউট করা। পাওয়ারশেল হল সাইবার ক্রিমিনালদের দ্বারা ব্যবহৃত স্বয়ংক্রিয় টুল, যা ডেটা এক্সট্রাকশন এবং ভবিষ্যৎ আক্রমণ চালানোর ব্যবস্থা। আনস্পেসিফাইড প্রক্সি অ্যাক্টিভিটিস: একজন আক্রমণকারী একই হোস্টের একাধিক ডোমেন তৈরি এবং কনফিগার করতে পারে, ফলে ডোমেনগুলোর মধ্যে দ্রুত সুইচ করার মাধ্যমে আইডেন্টিফিকেশন এড়ানো যায়। ইউজ অফ কমান্ড লাইন ইন্টারফেস: টার্গেট সিস্টেমে অ্যাক্সেস নেওয়ার পরে কোনো সাইবার ক্রিমিনাল কমান্ড লাইন ইন্টারফেসের ব্যবহার করে টার্গেটেড সিস্টেমের সাথে যোগাযোগ করতে, ফাইলগুলো ব্রাউজ করতে, ফাইলের বিষয়বস্তু পড়তে, ফাইলের বিষয়বস্তু সংশোধন করতে, নতুন অ্যাকাউন্ট তৈরি করতে, রিমোটলি সিস্টেমের সংযোগ স্থাপন করতে এবং ম্যালিসিয়াস কোড ডাউনলোড এবং ইনস্টলেশন করতে পারে। HTTP ইউজার এজেন্ট: HTTP ইউজার
এইচটিটিপি ভিত্তিক যোগাযোগে সার্ভারে সংযুক্ত এইচটিটিপি ক্লায়েন্ট শনাক্ত করে ইউজার এজেন্ট ফিল্ড ব্যবহার করে একজন সাইবার ক্রিমিনাল তার কম্প্রোমাইজকৃত সিস্টেমের সাথে যোগাযোগ করতে এবং আবারও পরবর্তীতে আক্রমণ চালানোর জন্য ব্যবহারকারীর এইচটিটিপি সাইবার ক্রিমিনাল তার নিজের মতো করে কন্টেন্ট পরিবর্তন করে। কমান্ড অ্যান্ড কন্ট্রোল সার্ভার সাইবার ক্রিমিনালরা একটি এনক্রিপ্ট করা সেশনের মাধ্যমে কম্প্রোমাইজড সিস্টেমের সাথে রিমোটলি যোগাযোগ করতে কমান্ড অ্যান্ড কন্ট্রোল সার্ভার ব্যবহার করে। ইউজ অফ ডিএনএস টানেলিং নেটওয়ার্কে ব্যবহৃত সাধারণত প্রোটোকল দ্বারা চালিত বৈধ ট্রাফিককে মেলিসিয়াস ট্রাফিক দ্বারা বিভ্রান্ত করতে সাইবার ক্রিমিনালরা ডিএনএস টানেলিং ব্যবহার করে। ডিএনএস টানেলিং ব্যবহার করে একজন সাইবার ক্রিমিনাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সার্ভারের সাথে যোগাযোগ করতে পারে। ইউজ ওয়েব শেল একজন সাইবার ক্রিমিনাল একটি ওয়েবসাইটের মধ্যে একটি শেল তৈরি করে ওয়েব সার্ভারকে ম্যানিপুলেট করার জন্য। এটি একটি সাইবার ক্রিমিনালকে সার্ভারের কার্যকারিতাগুলোকে রিমোটলি অ্যাক্সেস করতে দেয়। ডাটা স্টেজিং একটি টার্গেট নেটওয়ার্কে সফল অনুপ্রবেশের পরে প্রতিপক্ষ যতটা সম্ভব ডেটা সংগ্রহ এবং একত্রিত করার জন্য ডেটা স্ট্র্যাটেজি কৌশল ব্যবহার করে। একজন সাইবার ক্রিমিনালের দ্বারা সংগৃহীত তথ্যের প্রকারের মধ্যে রয়েছে কর্মচারী ও গ্রাহক সম্পর্কে সেন্সিটিভ ইনফরমেশন, একটি সংস্থার ব্যবসায়িক কৌশল, আর্থিক তথ্য এবং নেটওয়ার্ক পরিকাঠামোর জন্য। একবার সংগ্রহ করা হলে সাইবার ক্রিমিনাল তথ্যটি এক্সট্রাক্ট করে দিতে বা ধ্বংস করতে পারে। এখন আমরা জানব ইথিক্যাল হ্যাকিং এর ধারণা ও গুরুত্ব। ইথিক্যাল হ্যাকিং এর সংজ্ঞা এবং পরিচিতি। হ্যাকিং কি? শুরুতেই জেনে নেই হ্যাকিং সম্পর্কে। হ্যাকিং এর অর্থ জালিয়াতি, গোপনীয় আক্রমণ, কর্পোরেট বা ব্যক্তিগত ডেটা চুরি ইত্যাদির মতো প্রতারণামূলক কাজ করার জন্য কম্পিউটার ব্যবহার করা। হ্যাকিং বলতে কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্ক এর অ্যাক্সেস পাওয়ার জন্য এর ভালনারেবিলিটি চিহ্নিত করা এবং ভালনারেবিলিটিকে কাজে লাগিয়ে অবৈধভাবে সিস্টেমে প্রবেশ করা। উদাহরণস্বরূপ, কোনো সিস্টেমে অ্যাক্সেস পাওয়ার জন্য পাসওয়ার্ড ক্র্যাকিং অ্যালগরিদম ব্যবহার করে সেই সিস্টেমে প্রবেশ করা। সাইবার হামলা থেকে সুরক্ষার জন্য প্রতি বছর বহু সংস্থাকে কয়েক মিলিয়ন ডলার ব্যয় করতে হয়। হ্যাকার কে? এবার জেনে নেব হ্যাকার কে এবং হ্যাকারের ধরন সম্পর্কে। হ্যাকার হলেন এমন একজন ব্যক্তি যিনি অনুমতি ছাড়াই কোনো সিস্টেম বা নেটওয়ার্কে প্রবেশ করেন এবং গুরুত্বপূর্ণ তথ্য ধ্বংস বা চুরি করেন। হ্যাকারদের কম্পিউটার সিস্টেমের সকল পর্যায়ে অসাধারণ দক্ষতা থাকে, পাশাপাশি কম্পিউটারের সফটওয়্যার এবং হার্ডওয়্যার এক্সপ্লোর করার ক্ষমতা থাকে। সাধারণত একজন হ্যাকার হলেন একজন দক্ষ প্রকৌশলী বা প্রোগ্রামার এবং হ্যাকারের সক্ষমতা হল সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করার জন্য পর্যাপ্ত জ্ঞান থাকে। তাদের কম্পিউটারের সাধারণ বিষয় দক্ষতার পাশাপাশি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং কম্পিউটার সিস্টেম সম্পর্কে বিশদ ধারণা থাকে। কর্মপদ্ধতির উপর ভিত্তি করে হ্যাকারদের বিভিন্ন ভাগে ভাগ করা যেতে পারে, যেমন ব্ল্যাক হেডস। এই ধরনের হ্যাকাররা ব্যক্তিগত উদ্দেশ্যে বা লাভের জন্য কম্পিউটার সিস্টেমে বিনা অনুমতিতে অ্যাক্সেস অর্জন করে। হোয়াইট হ্যাটস একটি সিস্টেমের দুর্বলতা খোঁজার জন্য হ্যাকিং অ্যাটাক চালাতে হয়। একজন হ্যাকার যিনি কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করার জন্য অ্যাটাক চালায় তাদের হোয়াইট হ্যাটস বলে। মূলত এদের দ্বারাই সিস্টেমের পেনেট্রেশন টেস্টিং এবং ভালনারেবিলিটি চেক করা হয়ে থাকে। ক্রিপ্ট কিডিস হল একজন অদক্ষ ব্যক্তি যিনি বিভিন্ন টুলস ব্যবহার করে কম্পিউটার সিস্টেমে অ্যাটাক চালায় ও অ্যাক্সেস অর্জন করতে পারে। হ্যাকটিভিস্ট হলেন একজন হ্যাকার যিনি সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক সহ বিভিন্ন বার্তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রেরণের জন্য হ্যাকিংয়ের সহায়তা নেয়। এটি সাধারণত কোনো একটি ওয়েবসাইটকে হ্যাক করে সেই ওয়েবসাইটটিতে তার এজেন্ডা বার্তা প্রদর্শন করে, অন্যথায় ওই ওয়েবসাইটটি ডিফেস করে ব্যবহারকারীদের সেবা ব্যাহত করে। ইথিক্যাল হ্যাকিং হলো সেই হ্যাকিং যেখানে একজন হ্যাকার কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সিস্টেম হ্যাক করবে এবং সিস্টেমের ভুল ধরিয়ে দিবে। অর্থাৎ কর্তৃপক্ষ তার সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করার জন্য এই হ্যাকারদের নিয়োগ দেয়, যেখানে তারা বিভিন্ন সিস্টেমের সিকিউরিটি পরীক্ষা করে। যারা এই কাজটি করে থাকে তাদের ইথিক্যাল হ্যাকার বা সিকিউরিটি এক্সপার্ট বলা হয়ে থাকে। ইথিক্যাল হ্যাকারকে মূলত হোয়াইট হ্যাকার
বলা হয়, যিনি দুর্বলতাগুলি চিহ্নিত এবং সমাধান করার উদ্দেশ্যে সিস্টেমগুলিতে অ্যাক্সেস অর্জন করেন। এদের দ্বারাই মূলত সিস্টেমের পেনেট্রেশন টেস্টিং এবং ভালনারেবিলিটি চেকিং হয়ে থাকে। ইথিক্যাল হ্যাকিংয়ের গুরুত্ব এবং সাইবার নিরাপত্তার ক্ষেত্রসমূহ। সব ধরনের ডিজিটাল অবকাঠামো ও তথ্য সুরক্ষা নিশ্চিত করতে বর্তমানে সাইবার নিরাপত্তা একটি অপরিহার্য ক্ষেত্র হয়ে উঠেছে। এর মধ্যে ইথিক্যাল হ্যাকিং হল এমন একটি পদ্ধতি যা সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করে এবং সেগুলো সংশোধন করে সাইবার অ্যাটাক থেকে রক্ষা করে। ইথিক্যাল হ্যাকিংয়ের কাজের পরিসর। বর্তমানে ইথিক্যাল হ্যাকারদের জন্য অনেক নতুন নতুন কাজের ক্ষেত্র তৈরি হয়েছে। ইথিক্যাল হ্যাকারদের প্রধান কাজ হল একটি প্রতিষ্ঠানের সিস্টেমকে হ্যাকারদের থেকে নিরাপদ ও ঝুঁকিমুক্ত রাখা। সাইবার অ্যাটাক এর ভিত্তি ইথিক্যাল হ্যাকারদের চাহিদা দিন দিন বাড়িয়ে তুলছে। হ্যাকাররা মূলত বড় কোম্পানি এবং বড় সিস্টেমগুলোকেই টার্গেট করে। সম্প্রতি হ্যাকাররা উবারের ওয়েবসাইট হ্যাক করে প্রায় 5 কোটি ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছিল, যার ফলে কোম্পানির অর্থনীতি ও সুনামের উপর নেতিবাচক প্রভাব পড়েছিল। এ ধরনের ঝুঁকি এড়াতে আইটি নির্ভর কোম্পানিগুলো ইথিক্যাল হ্যাকার নিয়োগ করার মাধ্যমে সিস্টেমের দুর্বল জায়গা শনাক্ত করে এবং প্রতিষ্ঠানকে হ্যাকিংয়ের ঝুঁকি থেকে রক্ষা করে। টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলো বাগ বাউন্টি প্রোগ্রামের মাধ্যমে তাদের সিস্টেম এর দুর্বলতা বের করার লক্ষ্যে বিশ্বজুড়ে সমস্ত হ্যাকারদের আমন্ত্রণ করে এবং বাগ খুঁজতে সক্ষম ব্যক্তিদেরকে পুরস্কৃত করে। শত্রু রাষ্ট্র গোয়েন্দা তথ্য চুরি রোধ করতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অনেক সময় হ্যাকিং কার্য সম্পাদন করতে হয়। ইথিক্যাল হ্যাকিং সাইবার টেররিজম এবং টেরোরিস্ট অ্যাটাক প্রতিরোধ করে জাতির নিরাপত্তাও নিশ্চিত করতে পারে। একজন হ্যাকার একটি সিস্টেমে কী প্রক্রিয়ায় অ্যাটাক করতে পারে তা বুঝতে পারলে আগে থেকে সুরক্ষিত রাখা সম্ভব হয়। এক্ষেত্রে ইথিক্যাল হ্যাকাররা আক্রমণকারীর দৃষ্টিকোণ থেকে চিন্তা করে এবং হ্যাকারের সম্ভাব্য প্রবেশপথ খুঁজে বের করে যে কোনো আক্রমণের আগে সেগুলোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে পারে। ইথিক্যাল হ্যাকিং আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, কোয়ালিটি অ্যাসুরেন্স টেস্টার এবং নেটওয়ার্ক ডিফেন্ডারের মতো অনেক নতুন দক্ষতা আয়ত্ত করতে সহায়তা করে। ইথিক্যাল হ্যাকাররা সিস্টেমের সমস্ত দুর্বলতা দূর করতে অনেক টুলস এবং পদ্ধতি ব্যবহার করে। ইথিক্যাল হ্যাকিংয়ের বিস্তারিত ক্ষেত্র। ইথিক্যাল হ্যাকিং হচ্ছে সাইবার নিরাপত্তার একটি ক্ষেত্র যেখানে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে প্রতিষ্ঠানের ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার পরীক্ষা করে এবং দুর্বলতা শনাক্ত করে প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হয়। ইথিক্যাল হ্যাকিংয়ের প্রধান লক্ষ্য হল ম্যালিসিয়াস হ্যাকারদের প্রবেশের সম্ভাবনাকে কমিয়ে আনা এবং তথ্যের নিরাপত্তা বৃদ্ধি করা। ইথিক্যাল হ্যাকিংয়ের বিস্তারিত ক্ষেত্রগুলো হল পেনিট্রেশন টেস্টিং, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, নিরাপত্তা অডিটিং, পোস্ট ইনসিডেন্ট অ্যানালাইসিস, নিরাপত্তা প্রশিক্ষণ ও সচেতনতা, রেড টিমিং, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টেস্টিং, কমপ্লুয়েন্স টেস্টিং। এখন আমরা জানব হ্যাকিং টুলস ও টেকনিক্স। ইথিক্যাল হ্যাকিং হল সাইবার সিকিউরিটির একটি অপরিহার্য অংশ। এর মাধ্যমে নিরাপত্তা বিশেষজ্ঞরা সিস্টেমের দুর্বলতা চিহ্নিত করে এবং সম্ভাব্য হুমকিগুলো থেকে রক্ষা করার উপায় অনুসন্ধান করে। ইথিক্যাল হ্যাকাররা প্রতিষ্ঠানের অনুমোদন ও নির্দেশনা মেনে চলে বিভিন্ন প্রকারের হ্যাকিং টুলস ও টেকনিক্স প্রয়োগ করে থাকে। এরকম কিছু জনপ্রিয় এবং কার্যকরী হ্যাকিং টুলস এবং টেকনিক্স আছে যা ইথিক্যাল হ্যাকাররা তাদের দৈনন্দিন কাজে ব্যবহার করে থাকে। এই টুলসগুলো কিভাবে কাজ করে এবং এগুলো কিভাবে একটি সিস্টেমের নিরাপত্তার পরীক্ষা ও উন্নয়নে সহায়ক হয়ে উঠতে পারে সে সম্পর্কে জানার চেষ্টা করব। ইথিক্যাল হ্যাকিং টুলস। হ্যাকিং টুলস ইথিক্যাল হ্যাকারদের জন্য অপরিহার্য। এই টুলসগুলি ব্যবহার করে তাদের কাজকে সহজ করে এবং নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করতে সাহায্য করে। আজ আমরা 3 ধরনের প্রধান হ্যাকিং টুলস নিয়ে আলোচনা করব। পেনিট্রেশন টেস্টিং সফটওয়্যার, যার অন্যতম উদাহরণ হল মেটাস্প্লয়েট। এটি একটি জনপ্রিয় টুল যা ইথিক্যাল হ্যাকাররা ব্যবহার করে থাকে। এটি ব্যবহার করে হ্যাকাররা সম্ভাব্য অ্যাটাকের স্ক্রিপ্ট লিখতে পারে এবং সিস্টেমের দুর্বলতা পরীক্ষা করতে পারে। মেটাস্প্লয়েটের সাহায্যে লাইভ সিস্টেমের উপর বিভিন্ন ধরনের অ্যাটাক পরীক্ষা করা যায়। স্ক্যানিং টুলস। এনম্যাপ একটি প্রচলিত টুল যা নেটওয়ার্ক ম্যাপিং এবং ভালনারেবিলিটি স্ক্যানিং এর জন্য ব্যবহৃত হয়।
এটি নেটওয়ার্কের উপর বিস্তারিত তথ্য প্রদান করে এবং কোন পোর্ট খোলা আছে কিনা তা চিহ্নিত করে। এনম্যাপ একটি নিরাপদ নেটওয়ার্ক গঠনের জন্য অপরিহার্য টুল। পাসওয়ার্ড ক্র্যাকিং টুলস। জন দ্য রিপার এবং হ্যাশগেট দুটি শক্তিশালী টুল যা পাসওয়ার্ড ক্র্যাকিংয়ে ব্যবহৃত হয়। এগুলোর মাধ্যমে হ্যাকাররা পাসওয়ার্ডের নিরাপত্তা পরীক্ষা করে এবং দুর্বল পাসওয়ার্ড শনাক্ত করতে পারে, যা সিস্টেমের নিরাপত্তা বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ। এই টুলগুলো সঠিক ব্যবহার একটি নিরাপদ সিস্টেম তৈরির ভিত্তি প্রস্তুত করে। ইথিক্যাল হ্যাকাররা এই টুলগুলো দিয়ে সিস্টেমের নিরাপত্তা পরীক্ষা করে এবং সম্ভাব্য অ্যাটাক থেকে রক্ষা করার উপায় খুঁজে বের করে। ইথিক্যাল হ্যাকিং টেকনিক্স। এবার কিছু মৌলিক হ্যাকিং টেকনিক সম্পর্কে জেনে নেওয়া যাক, যা ইথিক্যাল হ্যাকাররা ব্যবহার করে থাকে। ফিশিং সিমুলেশন। ফিশিং হলো এক ধরনের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক যেখানে হ্যাকাররা বিশ্বাসযোগ্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের ছদ্মবেশ ধারণ করে। ইথিক্যাল হ্যাকাররা কর্মীদের সতর্কতা বাড়ানোর জন্য নিরাপদে ফিশিং অ্যাটাক সিমুলেট করে থাকে। এর মাধ্যমে তারা পরীক্ষা করে দেখে যে কর্মীরা কতটা সতর্ক এবং এই ধরনের প্রতারণামূলক ইমেল বা বার্তা চিনতে সক্ষম কিনা। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। এটি এক প্রকার মানসিকভাবে প্রভাবিত করার কৌশল যেখানে হ্যাকাররা ব্যক্তির বিশ্বাস ও আস্থা কাজে লাগিয়ে গোপনীয় তথ্য প্রকাশ করে। ইথিক্যাল হ্যাকাররা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টেস্ট চালিয়ে নিরাপত্তা প্রশিক্ষণের অংশ হিসেবে কর্মীদের সতর্ক করে থাকে। নেটওয়ার্ক স্নিফিং। নেটওয়ার্ক স্নিফিং হল ডেটা প্যাকেট ক্যাপচার করার একটি পদ্ধতি। ইথিক্যাল হ্যাকাররা ওয়ারশার্কের মতো টুলস ব্যবহার করে থাকে যা প্যাকেটগুলো বিশ্লেষণ করে এবং নেটওয়ার্কের দুর্বলতা চিহ্নিত করে থাকে। এর মাধ্যমে তারা সম্ভাব্য ঝুঁকিগুলো চিহ্নিত করে এবং নিরাপত্তা উন্নয়নের উপায় খুঁজে বের করে। এই টেকনিকগুলোর প্রয়োগের মাধ্যমে ইথিক্যাল হ্যাকাররা নিরাপত্তা বিশ্লেষণ এবং সিস্টেমের দুর্বলতা চিহ্নিত করে থাকে। ইথিক্যাল হ্যাকার হিসেবে নৈতিক দায়িত্ব। ইথিক্যাল হ্যাকিং কেবল নিরাপত্তা বিশ্লেষণের টুলস এবং টেকনিক্স জানা নয়, এটি একটি নৈতিক দায়িত্বও বহন করে। ইথিক্যাল হ্যাকারদের দক্ষতা এবং জ্ঞান সঠিকভাবে ব্যবহার করতে হয় যাতে করে কোনো প্রকার অপব্যবহার না ঘটে। এই ভিডিওতে আমরা সাইবার সিকিউরিটির শিক্ষা ও গুরুত্ব সম্পর্কে জেনেছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।